তোমার 21 নাম্বার। একটি ডাকনাযুক্ত কাঠের বাক্সের বাহিরের দৈর্ঘ্য, মানে বাহিরের দৈর্ঘ্য বলতে ওই ডাকনার যে কাঠটুকুর পুরুত্ব আছে এটা সহ বলছে। দৈর্ঘ্য হচ্ছে তোমার 1.6 মিটার, প্রস্থ হচ্ছে 1.2 মিটার এবং উচ্চতা হচ্ছে 0.8 মিটার। এর কাঠ 3 সেন্টিমিটার পুরু বলছে। তাহলে কাঠ যদি 3 সেন্টিমিটার পুরু হয়, বাক্সটির ভিতরের তলে মানে কাঠ ব্যতীত ভিতরের অংশে বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল কত হবে? প্রথম কথা, প্রতি বর্গ মিটার 14.44 টাকা হিসাবে বাক্সের ভিতরে রং করতে কত খরচ হবে? অবশ্যই ইম্পর্টেন্ট, উপরে কিন্তু দিছি। হ্যাঁ, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা করব, আমরা যদি এটা একটু আঁকার চেষ্টা করি, তাহলে আমি জাস্ট ফ্রন্ট সাইডটা আঁকতেছি। এটা তো তোমার একটা আয়তাকার ঘনবস্তু। দেখো এই যে যেটুকু কালো করার চেষ্টা করতেছি এইটুকু হচ্ছে কাঠ, এইটুকু হচ্ছে তোমার কাঠ। আমাকে যেটা করতে হবে, তোমার ভিতরের অংশে রং করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন এটার দৈর্ঘ্য বলছে কত? 1.6 মিটার। 1.6 মিটার। প্রস্থ বলছে, এটা তো নিচ দিক দিয়ে হয়, এটা হচ্ছে 1.2 মিটার। আর উচ্চ 1.2 মিটার, উচ্চতা হচ্ছে 0.8 মিটার। আর এই যে কাঠটুকু, তাকাও, এই কাঠটুকুর পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। ওকে, করে আমরা কাঠ বাদে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করব, তারপরে ক্ষেত্রফল বের করব। নাও লিখো, দেওয়া আছে কি? দেওয়া আছে তোমার কাঠ যুক্ত তোমার দেওয়া আছে ডাকনা যুক্ত কাঠের বাক্সের কাঠের বাক্সের বাহিরের দৈর্ঘ্য। বাহিরের দৈর্ঘ্য হচ্ছে তোমার 1.2 মিটার। তারপরে ডাকনা যুক্ত কাঠের বাক্সের বাহিরের প্রস্থ, প্রস্থ হচ্ছে তোমার এটা 1.2 মিটার। এবং ডাকনা যুক্ত কাঠের বাক্সের বাহিরের উচ্চতা 0.8 মিটার। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেওয়া আছে কি, তোমার এর কাঠ 3 সেন্টিমিটার পুরু। তোমার এটা এবং না দিয়ে এখানে এবং দাও, এবং কাঠের পুরুত্ব, কাঠের পুরুত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা 3 কে কি করব? 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা মিটারে কনভার্ট হবে। তাহলে 0.03 মিটার। একটু চেক করে দেখো। এখন আমরা ডাকনাযুক্ত কাঠের বাক্সের বাহিরের দৈর্ঘ্য ছিল 1.5, এখন কাঠ ব্যতীত তার দৈর্ঘ্যটা বের করব। হ্যাঁ, তাহলে অতএব ডাকনাযুক্ত কাঠের বাক্সের, মানে কাঠের বাক্সের ডাকনাযুক্ত কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য, এটাকে আমি এ ধরলাম। সবার মনোযোগ এখানে, যেহেতু ভিতরের দৈর্ঘ্য বলছি, কাঠ কিন্তু উপরেও আছে নিচেও আছে, তাহলে কাঠের পুরুত্ব আমরা দুইটা বিয়োগ করব কি থেকে? 1.6 থেকে। লাইনটা দেখো বুঝো কিনা। তাহলে 1.6 মাইনাস 2 ইন্টু 0.03। 2 কেন গুণ করছি বুঝছো? একটা কাঠের বাক্স, মানে এটার দৈর্ঘ্য মনে করো এটা, তাহলে কাঠ তো এই পাশেও আছে, কাঠ তো এই পাশেও আছে,
তাহলে এই পাশ থেকে তার পুরুত্ব 0.03 বাদ দিছি, এই পাশ থেকে তার পুরুত্ব 0.03 বাদ দিছি, তাহলে আলটিমেটলি আমার কাছে থাকলো কি 1.6 মাইনাস 2 ইন্টু 0.03। 2 কেন গুণ করছি বুঝছো? কারণ কাঠ দুই দিকেই আছে। দেখো তো বিয়োগ করলে ফলটা কত আসে? 1.6 মাইনাস 0.06 মিটার। তো দিয়ে গুণ করলাম। হ্যাঁ বলো কি বলছো? 1.54 মিটার। এটা হচ্ছে আমাদের মানে ভিতরের দৈর্ঘ্য। এখন অতএব ডাকনাযুক্ত কাঠের বাক্সের ভিতরের প্রস্থ বের করব। প্রস্থটাকে আমি বি দিয়ে প্রকাশ করতেছি। প্রস্থ বি ইকুয়াল 1.2 মাইনাস 2 ইন্টু 0.03 তোমার কি হবে? মিটার হবে। দেখো এটা বিয়োগ করলে হবে 1.14 মিটার। সেম ওয়েতে আমরা উচ্চতাটাও বের করব। তাহলে উচ্চতাটা কি হবে? অতএব ডাকনাযুক্ত কাঠের বাক্সের উচ্চতাকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। সি ইকুয়াল কি হবে? 0.8 মাইনাস 2 ইন্টু 0.03 এত মিটার। ক্যালকুলেশন করলে 74 মিটার। তাহলে আমরা কিন্তু মানে ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে পারছি। এখন ভিতরের ক্ষেত্রফল বের করব। ওদের প্রশ্ন কিন্তু এটাই ছিল, বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল কত? বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল কত? অতএব বাক্সটির ভিতরের তলের ক্ষেত্রফল, ভিতরের তলের ক্ষেত্রফল। আচ্ছা, সূত্র কি হবে? তোমার আয়তাকার ঘনবস্তুর যে সূত্র আমরা ইউজ করতাম, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ মিটার হবে। নাও মান বসাও। 2 ইন্টু আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এর মান হচ্ছে তোমার 1.54, বি এর মান 1.14 প্লাস 1.14 ইন্টু 0.74 প্লাস একটু ক্যালকুলেশন করে দেখো, 0.14 ইন্টু এর মান হচ্ছে কত তোমার? 1.54। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, মানে একটা উত্তর 7.48। আর কিছু নাই? আচ্ছা, দরকার নাই। এত বর্গ মিটার। তাহলে এটা আমাদের একটা উত্তর। এখন প্রশ্ন বলছে প্রতি বর্গ মিটার 14.44 টাকা হিসাবে মানে বাক্সের ভিতরে রং করতে কত খরচ হবে? তাহলে আমরা পরের অংশে কি লিখতে পারি? 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার তোমার কি বাক্সের ভিতরে রং করতে খরচ হয়। বাক্সের ভিতরে রং করতে খরচ হয় তোমার 14.44 টাকা। তাহলে অতএব আমাদের কি করতে হবে? টোটাল হচ্ছে কত? 7.48 বর্গ মিটার বাক্সের ভিতরে রং করতে খরচ হবে। দেখো ক্যালকুলেশন করা, 14.44 গুণন 7.48 টাকা। এবং কেউ একজন চেক করে উত্তরটা হয়েছে কিনা। 14.44 এর সাথে 108.01, এটা অ্যাভয়েড করলেও পারো, এত টাকা। এই হচ্ছে আমাদের তোমার রং করতে যে টাকাটা প্রয়োজন হচ্ছে, এট দ্য সেম টাইম ক্ষেত্রফলটা বের করছি। 22 নাম্বার, 120 মিটার দৈর্ঘ্য, 90 মিটার প্রস্থ, বহিমাপ মানে বাহিরের মাপ বিশিষ্ট আয়তাকার বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু 25 সেন্টিমিটার পুরু প্রাচীর নির্মাণ করতে হবে। এখন করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটারের প্রস্থ এবং 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলো ইট লাগবে? আচ্ছা, এখন তোমার কাছে মনে করো এই রুমটারই দৈর্ঘ্য হচ্ছে 120 এবং প্রস্থ কি বলছে? প্রস্থ হচ্ছে 90। এখন এই রুমের সব জায়গা ধরে কিন্তু ইট নাই, শুধু সাইড গুলাতে ইট না।
তোমরা প্রথম কথা বোঝার চেষ্টা করো, মানে যেখানে আমরা টুইস্ট ক্রিয়েট করব। আমার এটা হচ্ছে দৈর্ঘ্য, এই রুমের দৈর্ঘ্য হচ্ছে 120, প্রস্থ হচ্ছে 90 মিটার। এখন ওদের কথা মতো যে বিশিষ্ট আয়তাকার বাগানের চতুর্দিকে 2 মিটার উঁচু, অর্থাৎ আমি এইখানে তো এই ওয়ালের মধ্যে তো ইট লাগাবো, 2 মিটার উঁচু করবো, এক্সাম্পল এটা হচ্ছে 2 মিটার। তাহলে 120 দৈর্ঘ্য 90 প্রস্থ 2 মিটার উচ্চতা বিশিষ্ট আমরা কি করব, ইট বসাবো। এখন ইট যে বসাবো তোমার কি বলছে, তোমার 2 মিটার উঁচু এবং 25 সেন্টিমিটার পুরু প্রাচীর হবে। এই যে তোমার এই যে ওয়ালটার একটা পুরুত্ব আছে, সেই পুরুত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এক একটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। অনেকে হয়তো বা ধরে ফেলছো যে স্যার আপনি এই সম্পূর্ণ জায়গাটুকুর আয়তন বের করেন, একটা ইটের আয়তন বের করেন, সম্পূর্ণ জায়গাটুকুর আয়তনকে একটা ইটের আয়তন দিয়ে ভাগ করে দেন, টোটাল ইট সংখ্যা পাই যাবেন। কনসেপ্টটা এটাই। এখন তুমি যদি আয়তন নির্ণয় করার সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা না? এখন তুমি যদি চিন্তা করো দৈর্ঘ্য তো এটা, প্রস্থ তো এটা, উচ্চতা তো এটা, তিনটা একসাথে গুণ করে দেন, তাহলে আয়তন তো বের হবে একটা সম্পূর্ণ রুমের আয়তন। ইট কি সম্পূর্ণ রুমের মধ্যে লাগাবা? তুমি শুধু সাইড সাইড দিয়ে ইট লাগাবা না। তাহলে আমার এই সাইডটুকুর ক্ষেত্রে, এই সাইডটুকুর মানে মানে আয়তন কত, এইটুকু তোমার বের করতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে প্রথম কথা হচ্ছে এই হচ্ছে 120 মিটার দৈর্ঘ্য, এই হচ্ছে 90 মিটার প্রস্থ, আমি ওই জায়গাটা তৈরি করলাম। ওকে, এখন আমি ইট বসাবো। ইট বসাবো তোমার 2 মিটার। ওদের পুরুত্বটা কত বলছে? পুরুত্ব বলছে হচ্ছে তোমার 2 মিটার উঁচু, 25 সেন্টিমিটার পুরু। হ্যাঁ, তাহলে এর মানে এই হচ্ছে এই বাউন্ডারি লাইন যেটুকু আমি কালো করার চেষ্টা করতেছি, এইটুকুর মধ্যে মূলত আমি ইট বসাবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি এইটুকুর ক্ষেত্রফল বের করব, এই কালো অংশটুকুর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এখন কথা বুঝো, প্রথমে এটা তো 120, এটা তো 90, 120 এর সাথে 90 গুণ করলে এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করব। এখন আমার যে প্রাচীর আছে, প্রাচীর বাদে আমি আগে দৈর্ঘ্য বের করব। প্রাচীর বাদে দৈর্ঘ্য কত হবে? 120 মাইনাস কি 2 ইনটু এটা না, কারণ প্রাচীর তো এই পাশে আছে এই পাশে আছে, তাহলে প্রাচীর বাদে দৈর্ঘ্য বের করব, প্রাচীর বাদে প্রস্থ বের করব। এখন প্রাচীর বাদে দৈর্ঘ্য প্রস্থ বের করে আমরা তাহলে কিন্তু প্রাচীর বাদে দৈর্ঘ্য মানে কিন্তু এইটুকু এবং প্রাচীর বাদে প্রস্থ মানে কিন্তু এইটুকু, তাহলে ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল পাবো। সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে ভিতরের অংশের ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? যেটুকুর মধ্যে ইট বসাবো তার ক্ষেত্রফল পাবো। এখন যেটুকুর মধ্যে ইট বসালাম তার ক্ষেত্রফল যদি বের করতে পারি, এর সাথে যদি উচ্চতা 2 মিটার গুণ করি, তাহলে এক্স্যাক্টলি যে অংশটুকুর মধ্যে ইট বসবে তার আয়তন পাবো। আচ্ছা, এখন ইটের তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ইটের আয়তন বের করব। টোটাল আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে আমাদের কয়টা ইট লাগবে এটা আমরা পেয়ে যাব। অনেকের কাছে কঠিন লাগছে, আশা করি করলে জিনিসটা ইজি লাগবে। তাহলে তোমরা প্রথমে লিখবা কি, দেওয়া আছে আয়তাকার বাগানের, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। হ্যাঁ, এবং আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে তোমার 90 মিটার। তাহলে আমরা প্রাথমিক লেভেলে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা বের করি। অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, দেখো তো ক্যালকুলেশন করে, ক্ষেত্রফল 120 গুণন 90 বর্গ মিটার হবে। হ্যাঁ, তাহলে 10,800 বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমাদের প্রাথমিক লেভেলে আমরা সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল বের করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রাচীর আছে, প্রাচীরের পুরুত্ব কত দেওয়া আছে? 25 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আবার প্রাচীরের আগে বুঝে নাও, প্রাচীরের পুরুত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার, সেন্টিমিটার দিয়ে অঙ্ক করলে তো আর হবে না, সব যেহেতু মিটার আছে, তাহলে 25 বাই 100 মিটার ভাগ করলে হবে 0.25 মিটার। তাহলে আমরা প্রাচীরের পুরুত্ব পাইলাম কত? 0.25 মিটার। এখন আমরা প্রাচীর বাদে
আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের করব। প্রাচীর বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করব, মানে প্রস্থ বের করব, তারপরে ক্ষেত্রফল বের করব। তাহলে লেখো, অতএব প্রাচীর বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে প্রাচীর বাগানে আয়তাকার বাগানের দৈর্ঘ্যটা কত হবে? 120 মাইনাস 2 ইন্টু 0.25। 2 দিয়া কেন গুণ করছি ব্যাপারটা বুঝছো? প্রাচীর কিন্তু দুই দিকেই আছে। হ্যাঁ, এখানে যোগ বিয়োগ করলে 119.5 মিটার হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার প্রাচীর বাদে আয়তাকার বাগানের আমরা প্রস্থটা বের করব। তাহলে প্রস্থটা কত হবে? তোমার 90 বিয়োগ 2 ইন্টু 0.25 মিটার। তাহলে এইখানে যোগ বিয়োগ করলে উত্তরটা পাবো 89.5 মিটার। এখন আমরা প্রাচীর বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করব। অতএব প্রাচীর বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল ইকুয়াল কত হবে? 119.5 গুণন 89.5 বর্গ মিটার। কত হয়েছে? 10,695.25 বর্গ মিটার। কথা বোঝার চেষ্টা করো। তাহলে আমার কিন্তু প্রাচীর বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের করছে। এখন যেটুকুর মধ্যে দেওয়াল হবে বা প্রাচীর হবে, ওদের প্রশ্ন কি ছিল যে এত মিটার দৈর্ঘ্য, এত মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার বাগানের চতুর্দিকে এত মিটার উচ্চ এবং এত সেন্টিমিটার প্রাচীর বিশিষ্ট, মানে এত সেন্টিমিটার পুরু প্রাচীর নির্মাণ করতে হবে। এখন আমি যেটুকুর মধ্যে প্রাচীর বসবে বা দেওয়াল বসবে এইটুকুর ক্ষেত্রফল আমরা বের করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি? অতএব প্রাচীরের ক্ষেত্রফল, বুঝো প্রাচীর মানে তো কালো অংশটুকু, এই 10,800 থেকে যদি ভিতরের ক্ষেত্রফল বাদ দিয়ে দেই তাহলে কিন্তু প্রাচীরের ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব প্রাচীরের ক্ষেত্রফল, আচ্ছা তাহলে প্রাচীরের ক্ষেত্রফল কত হবে? 10,800 মাইনাস 10,695.25 বর্গ মিটার। বিয়োগ করলে কত আসে? 104.75 বর্গ মিটার। আচ্ছা, কথা বুঝো, তাহলে প্রাচীরের ক্ষেত্রফল পাইছে। এখন যেটুকুর মধ্যে প্রাচীর, মানে প্রাচীর বলতে কি ইট বসবে, এটুকুর আয়তন বের করতে পারি। কারণ আমাদের কাছে কিন্তু কি দেওয়া আছে, এটা কত মিটার উঁচু হবে? প্রাচীরটা 2 মিটার উঁচু হবে। তাহলে লেখো, অতএব প্রাচীরের আয়তন, অতএব প্রাচীরের আয়তন, তাহলে প্রাচীরের আয়তন হবে 104.75 গুণন হচ্ছে উচ্চতা ছিল 2 মিটার, 2 এত ঘন মিটার হবে কিন্তু। হ্যাঁ, পাশে একটু লিখে দিবা যে যেহেতু প্রাচীরের উচ্চতা 2 মিটার, এখন দেখো তো কত হয়? 209.5 ঘন মিটার। যেটুকুর মধ্যে দেওয়াল বা প্রাচীর বানাবা তার আয়তন বের করছো। একটা ইটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে, তার আয়তন বের করো, এটাকে ইটের আয়তন দিয়ে ভাগ করো, ইট সংখ্যা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এখন কি লিখবো তোমার? তো এখানে ইটের দৈর্ঘ্য কি দেওয়া আছে? 25 সেন্টিমিটার দেওয়া আছে, 25 সেন্টিমিটার। এটারে মিটারে কনভার্ট করতে হইলে 25 কে 100 দিয়ে ভাগ করবা। মিটারে কেন কনভার্ট করবা বুঝছো? কারণ সবকিছু কিন্তু মিটারে ছিল। তাহলে এটা হচ্ছে 0.25 মিটার। আচ্ছা, তারপরে ইটের প্রস্থ, দেওয়া ছিল 12.5 না? ইটের প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। সেম ওয়েতে 12.5 বাই 100 মিটার ইকুয়াল হবে 0.125 মিটার। তারপরে হচ্ছে এবং ইটের উচ্চতা তোমার দেওয়া ছিল হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। অতএব আমরা 8 বাই 100 মিটার হবে 0.08 মিটার। আমরা কিন্তু একটা ইজিলি একটা ইটের আয়তন বের করতে পারবো। তাহলে অতএব ইটের
আয়তন, ইটের আয়তন কি হবে, তার ইটের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তাহলে 0.25 গুণন 0.125 গুণন 0.08 অবশ্যই ঘনমিটার হবে। অ্যান্সারটা একটু বলো কত হয়। 2.5 into 10 inverse 3 বর্গ কিন্তু অবশ্যই কি হবে, মিটার হবে। তাহলে আমরা কিন্তু একটা ইটের আয়তন বের করতে পারছি। এখন এখন কি করবা, ইট সংখ্যা বের করবা। মানে প্রাচীরের যেটুকু আয়তন ছিল ভাগ হচ্ছে একটা ইটের আয়তন। তাহলে আচ্ছা, তাহলে এখানে কি হবে, ঘনমিটার হবে। বয়স হয়েছে না, ঘনমিটার। এখন অতএব প্রশ্নটা ছিল তোমার কতগুলা ইট লাগবে, অতএব ইট লাগবে তোমার টোটাল আয়তন ছিল, মানে আমার প্রাচীরের আয়তন হচ্ছে তোমার 209.5 বাই হচ্ছে আমার একটা ইটের আয়তন হচ্ছে কত, 2.5। একটু দেখো 2.5 into 10 inverse 3 কি 83,400। 83,800। আবার বলো না, মুখস্থ করে আসছে। 83,000 তোমার কি 800। অঙ্কটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ওকে, 23 নাম্বার। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। তাহলে আমরা দৈর্ঘ্যটাকে ধরলাম 4x, প্রস্থটাকে ধরলাম 3x। অনুপাত থাকলে তো আমাদের x ধরতে হয়, ব্যাপারটা তো এরকমই নাকি। এবং আয়তন হচ্ছে 2304। আয়তন নির্ণয় করার সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আচ্ছা, পরে বলছে প্রতি বর্গ সেন্টিমিটার 10 টাকা হিসেবে ওই বস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হলে ওই বস্তুর মাত্রাগুলো নির্ণয় করো। মাত্রা মানে কি, তার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তোমাকে ফাইনালি বের করতে হবে। তো আমরা প্রথমে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, প্রথমে লিখি ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হচ্ছে 4x কি দিবা, সেন্টিমিটার, 4x সেন্টিমিটার। তারপরে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ হচ্ছে 3x সেন্টিমিটার, বুঝো। এখন এবং আমরা ধরে নিচ্ছি তার উচ্চতাটা হচ্ছে সি ধরতে পারো, এস ধরতে পারো। হ্যাঁ, আয়তাকার ঘনবস্তুর উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ইকুয়াল হচ্ছে কত, 2304। তাহলে শর্ত মতে 4x into 3x into 8 ইকুয়াল 2304। তাহলে 12x স্কয়ার 8 ইকুয়াল 2304। তোমরা চাইলে এটাকে একটা নং দিয়ে রেখে দিতে পারো, কারণ এখানে তো দুইটা আননোন x এবং h বের করা পসিবল না। এখন পরে দেখো প্রতি বর্গ সেন্টিমিটার 10 টাকা হিসাবে ওই বস্তুর তলায়, সম্পূর্ণটা না কিন্তু নিচের অংশটা তলায়। তাহলে তলা মানে কি, যে কোনো বস্তুর তলার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হলে এর মাত্রাগুলো নির্ণয় করো। তাহলে লিখবা যেহেতু প্রতি সেন্টিমিটার 10 টাকা হিসাবে তোমার আয়তাকার ঘনবস্তুর তলায় সীসার প্রলেপ দিতে 1920 টাকা খরচ হয়।
খরচ হয়। আচ্ছা, এখন লাইনটা একটু বোঝার চেষ্টা করো। মানে আমার এইটুকু এই ফ্লোরটাই মনে করো খরচ করতে আমার টোটাল 1920 টাকা লাগছে। 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 10 টাকা। এখন 1910 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার এই ফ্লোরের ক্ষেত্রফল আমি পাবো না। কথা কি বুঝছো? 10 টাকা ঐকিক নিয়ম, 10 টাকা খরচ হয় 1 বর্গ মিটারের জন্য, 1 টাকা খরচ হবে কম, 1920 টাকা হবে বেশি। তাহলে 1920 কে 10 দিয়ে ভাগ করলে আমার এই ফ্লোরের ক্ষেত্রফল আমি বের করতে পারবো। তাহলে আমি এখন কি লিখতে পারি? আমি লিখতে পারি অতএব তোমার অর্ধের কথাটা কি ছিল? প্রতি বর্গ সেন্টিমিটার 10 টাকা হিসেবে ওই বস্তুর তলা, তাহলে আমরা কি বলতে, আয়তাকার ঘনবস্তুর তলার ক্ষেত্রফল। অতএব আয়তাকার ঘনবস্তুর তলার ক্ষেত্রফল কত হবে? 1920/10 এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, কাটাকাটি করলে তোমার 192 হবে, 192 বর্গ সেন্টিমিটার। এখন একটু লাইনটা বোঝার চেষ্টা করো। এমনি নরমালি তো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x, তাহলে তলার ক্ষেত্রফল কত হবে? 12x স্কয়ার। তাহলে শর্ত মতে আমি 12x স্কয়ার ইকুয়াল কি 192 লিখতে পারি, সেখান থেকে x এর মান পাবো। তাহলে শর্ত মতে আগে বুঝে নাও, শর্ত মতে 4x ইন্টু 3x ইকুয়াল 1900 না 192। তাহলে 12x স্কয়ার ইকুয়াল 192, x স্কয়ার ইকুয়াল 192 বাই হচ্ছে 12, কাটাকাটি করলে হবে তোমার 16। তাহলে x স্কয়ার ইকুয়াল 16, x ইকুয়াল √16। অতএব আমি x ইকুয়াল কি লিখতে পারি? 16 লিখতে পারি, 16 না 4, √16 মানে হচ্ছে 4। তাহলে তোমরা কিন্তু x এর মান পাইছো, এখন x এর মান নিয়ে যদি 1 নং এ বসাও তাহলে কিন্তু h পাবা। এখন x এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে আমরা যদি 1 নং এ বসাই তাহলে কি হবে? 12 ইন্টু 4 স্কয়ার ইন্টু h ইকুয়াল 2304। দেখো তো ওভারঅল কত হয়? 2304 বাই 12 ইন্টু 16। অতএব s এর মান কত? 2304 কে 12 গুণন 16 দিয়ে একটু গুণ ভাগ করো, কাটাকাটি করলে কি 12 হয়? 12। তাহলে আমরা কিন্তু h মানে উচ্চতা পাইছি। তাহলে এখন লিখো অতএব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কত ছিল? 4x সেন্টিমিটার। তাহলে 4 ইন্টু x এর মান কত বেরিয়েছে? 4 বেরিয়েছে। তাহলে 4 ইন্টু 4 সেন্টিমিটার, তাহলে ওভারঅল 16 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। তারপরে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ 3x সেন্টিমিটার, দ্যাট মিন্স 4 ইন্টু 3 সেন্টিমিটার, তাহলে 3 4 12 সেন্টিমিটার। এবং লাস্টে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা বেরিয়েছে, এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা ছিল তোমার 8 সেন্টিমিটার। তাহলে h এর মান আমরা বের করছি 12 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, প্রস্থ 12 সেন্টিমিটার, এট দ্য সেম টাইম উচ্চতাটাও কি 12 সেন্টিমিটার। এই হচ্ছে 23 নাম্বার। নাও চলো।